বিসমিল্লাহিররহমানিররহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচনায় থাকছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এর 10th লেকচার। আজকে আমরা দেখাবো যে মোলার আপেক্ষিক তাপদ্বয়ের মধ্যে সম্পর্ক, অর্থাৎ মোলার আপেক্ষিক তাপদ্বয়ের সঙ্গে গ্যাস ধ্রুবকের সম্পর্ক। এটাকে মেয়ার রিলেশনও বলা হয়, মেয়ার রিলেশন। তাহলে এখানে আমরা দেখতে চাই যে মোলার আপেক্ষিক তাপ আর মোলার গ্যাস ধ্রুবক এদের মধ্যে সম্পর্ক। আসলে আপেক্ষিক তাপ কি? আপেক্ষিক তাপ হচ্ছে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা, একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে বলা হবে আপেক্ষিক তাপ। আমরা এটাই দেখে এসেছি। তো সেক্ষেত্রে আমাদের এইচ ইজ ইকুয়াল টু ছিল এমএস ডেল থিটা, বা এটাকে এভাবেও লেখা হতো কিউ ইজ ইকুয়াল টু এমএস ডেল থিটা বা এমএস ডেল টি, বা কখনো কখনো এমএস ডিটি। এগুলো সব তাপমাত্রার পার্থক্য নির্দেশ করছে। এম হলো তার ভর, এস হলো আপেক্ষিক তাপ। তো কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা গেছে যে তাপমাত্রা প্রয়োগ করলে কঠিন পদার্থের শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তিই বৃদ্ধি পায়, অর্থাৎ তার তাপ শক্তি বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে তার আয়তন বৃদ্ধির কোনো হিসাব করার প্রয়োজন হয় না। সেই কারণে আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক তাপ হিসাব করতে যেয়ে বা তার শোষিত বা বর্জিত তাপ হিসাব করতে যেয়ে কেবলমাত্র তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিটাই আমরা হিসাব করেছি, এবং তার জন্য সূত্র ছিল এমএস ডেল থিটা বা এমএস ডি থিটা বা ডিটি। এসআই একক বা সিজিএস এককের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাহলে এই সবগুলো আমরা শিখেছি। কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এসে দেখছি যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা প্রয়োগ করি বা গ্যাসীয় পদার্থে যদি আমরা তাপশক্তি প্রদান করি, তাহলে সেই ক্ষেত্রে সেই প্রযুক্ত তাপশক্তি দুইভাবে ব্যয় হয়। একটা হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, অর্থাৎ স্থির আয়তনে তার শক্তি বৃদ্ধি, আর একটা হচ্ছে তার দ্বারাই কৃত কাজ। তাহলে কৃত কাজ যখন হচ্ছে তখন তার হলো শক্তি বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখন কোনো বস্তুতে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাপমাত্রা প্রয়োগ করি, তাহলে সে যদি স্থির তাপমাত্রায় তাপশক্তি শোষণ করে যদি তাপমাত্রা বৃদ্ধি করতে চায়, তাহলে শুধুমাত্র তার 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হবে সে কেবলমাত্র সেই তাপশক্তিটুকুই শোষণ করবে। ক্লিয়ার? যে এখানে আয়তনের কোনো বৃদ্ধি যেহেতু পাচ্ছে না, তাহলে তার অভ্যন্তরীণ শক্তিই বৃদ্ধি পাচ্ছে। তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কিভাবে বুঝি আমরা? তাপমাত্রা বাড়লে বুঝি আমরা। তাহলে এই হিট যেটা নন মেকানিক্যাল ওয়ে, সে হচ্ছে স্থির আয়তনে তাপটা শোষণ করছে। এখন যদি স্থির চাপে বলি আমরা, তাহলে স্থির চাপ যখন স্থির থাকে তখন তো আয়তন পরিবর্তন হতে পারে। তাহলে যখন আমরা তাপশক্তি প্রয়োগ করছি তখন চাপ যদি স্থির রাখি, তাহলে চাপ স্থির রাখলে তার আয়তন বেড়ে যাবে। তাহলে আয়তন বৃদ্ধি পাওয়ার জন্য তাকে হচ্ছে অতিরিক্ত তাপশক্তি প্রয়োগ করতে হবে। অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপশক্তি স্থির আয়তনে প্রয়োগ করার প্রয়োজন ছিল, স্থির চাপে এসে সেইটা তো অবশ্যই লাগবে, স্থির আয়তনের টুকু অবশ্যই লাগবে, সাথে হচ্ছে আয়তন বৃদ্ধির জন্য যে তাপমাত্রা সেটাকে প্রয়োগ করতে হবে। অর্থাৎ আয়তন বৃদ্ধির জন্য যে তাপশক্তি সেটা হলো কি আমাদের কৃত কাজ। এখন যদি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী দেখি, হ্যাঁ, তাহলে এখান থেকে কি বুঝতে পারা গেল যে সিপি ইজ গ্রেটার দ্যান সিভি। সিপি ইজ গ্রেটার দ্যান সিভি, এটা বোঝা যাচ্ছে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখে আমরা জানি ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে এই ডি কিউকে যদি আমরা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ধরি, তাহলে এই ডি কিউ সমান এই প্রদত্ত তাপ শক্তিটাই আসলে কি হচ্ছে, এম সিপি ডিটি হিসাবে কাজ করছে। যদি 1 মোল গ্যাসের জন্য হয় এম ইজ ইকুয়াল টু 1, তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু সিপি ডিটি। এটার অর্থ কি? এইটার অর্থ হচ্ছে এই স্থির চাপে যদি আমরা কোনো গ্যাসীয় পদার্থের মধ্যে তাপমাত্রা বা তাপশক্তি প্রয়োগ করি, সেই তাপশক্তি দ্বারা সে কী করবে? তার অভ্যন্তরীণ শক্তি বাড়াবে, সে তার হচ্ছে কৃত কাজ সম্পাদন করবে। তাহলে ডি কিউ সমান আমরা সিপি ডিটি বলতে পারি। ওকে,
আবার যেহেতু ডিটি সমান 1, তাহলে ডিকিউ সমান সিপি, একটা গেল। আবার ডিইউ সমান তাহলে কি হবে, ডিইউটা কিসের কারণে বাড়ছে, যে যখন আমরা আয়তন স্থির রাখছি সেই স্থির আয়তনের ক্ষেত্রে তার কি পরিমাণ তাপশক্তি বৃদ্ধি পাচ্ছে। তাহলে আয়তন যদি স্থির রাখি তাহলে এটার ক্ষেত্রে ডিডাব্লিউ এর মান কোনো কাজ করবে না, আয়তন স্থির থাকলে তো ডিডাব্লিউ 0। তাহলে সেই ক্ষেত্রে যে তাপশক্তিটা প্রয়োগ করছি আমরা, সেই তাপশক্তিকে কিভাবে শোষণ করছে, যে শোষিত অংশটা কি হবে, এম সিভিডিটি। তাহলে এম সিভিডিটি যেটা, সেটা অবশ্যই সিপিরই একটা অংশ। সিপির যে অংশটা তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হচ্ছে তার পরিমাণ হচ্ছে ডিইউ। তাহলে এখন এম ইজ ইকুয়াল টু 1 আর ডিটি ইজ ইকুয়াল টু 1, তাহলে ডিইউ ইজ ইকুয়াল টু সিভি। তাহলে কৃত কাজ, এটা প্রদত্ত শক্তি, এটা হলো অভ্যন্তরীণ শক্তি, আর এটা হলো আমাদের কৃত কাজ। কৃত কাজ ডিডাব্লিউ সমান তাহলে কত হবে, ডিডাব্লিউ সমান জানি আমরা পিডিভি। ডিডাব্লিউ সমান আমরা যেটা জানি সেটা হলো পিডিভি। এখন এই পিডিভি সমান আমরা কি মান পাবো, পিডিভি সমান আমরা যেটা জানি যে স্থির চাপে, তাহলে পিভি ইজ ইকুয়াল টু আর টি, তাহলে পিডিভি প্লাস ভিডিপি ইজ ইকুয়াল টু আর ডিটি। এখন ডিপির মান স্থির, এটা সম্পন্ন হচ্ছে স্থির চাপের ক্ষেত্রে কৃত কাজ হয়, স্থির আয়তনের ক্ষেত্রে কোনো কাজ সম্পাদিত হয় না। তাহলে যেহেতু কাজ হয় স্থির চাপের ক্ষেত্রে, তাহলে চাপের ক্ষেত্রে যদি স্থির থাকে তাহলে ডিপির মান 0, অতএব পিডিভি ইজ ইকুয়াল টু আর ডিটি। কিন্তু এই ডিটি ইজ ইকুয়াল টু 1, অতএব পিডিভি ইজ ইকুয়াল টু আর। তাহলে পিডিভির মান, ডিইউ এর মান, ডিকিউ এর মান আমরা এবার 1 নম্বর সমীকরণে বসাই, বা এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রে বসাই। তাহলে 1 নম্বর থেকে কত, সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস আর, বা এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। এখান থেকেও বলা যায় যেহেতু আর হচ্ছে সর্বদা কি ধনাত্মক ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক সব সময় হচ্ছে কি একটা ধনাত্মক ধ্রুবক। তাহলে ধনাত্মক ধ্রুবক যদি হয় তাহলে দুইটা রাশির বিয়োগফল যদি একটা ধনাত্মক রাশি হয় তাহলে অবশ্যই সিপি ইজ গ্রেটার দেন সিভি। এখান থেকেও বলে দেওয়া যায়, ঠিক আছে। খুব সহজেই আমরা হচ্ছে এটাকে প্রমাণ করতে পারি যে সিপি ইজ গ্রেটার দেন সিভি। ঠিক আছে, তাহলে সিপি ইজ গ্রেটার দেন সিভি। এখন যেহেতু পাওয়া গেল যে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, তাহলে সিপি বাই সিভি মাইনাস 1 ইজ ইকুয়াল টু আর বাই সিভি, বা গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু আর বাই সিভি। তাহলে এই ক্ষেত্রে সিভির মান কি পাওয়া যেতে পারে, যে সিভি ইজ ইকুয়াল টু আর বাই গামা মাইনাস 1, এই একটা সমীকরণ পাওয়া যেতে পারে। এগুলো আসলে অঙ্কের জন্য একটু প্রয়োজন হয়। এখন এই সিভি গামা এগুলো কি, গামা হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে স্থির চাপে এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত, অর্থাৎ গামা ইজ ইকুয়াল টু সিপি বাই সিভি, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ডিভাইডেড বাই স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ডিভাইডেড বাই স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এখন এই গামার সংজ্ঞাটা কি, আসলে এটাই গামার সংজ্ঞা, যে নির্দিষ্ট গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপদ্বয়ের মধ্যে অনুপাত।
তাহলে এই অনুপাত দ্বারা আসলে কি বুঝি আমরা? গামা এমন একটা ফ্যাক্টর যার দ্বারাই গ্যাসের গঠন সম্পর্কে জানা যায়, কারণ এর মান এইভাবে নির্ধারিত হয়েছে যে এক পরমাণুক গ্যাসের জন্য গামা ইজ ইকুয়াল টু 1.67, দ্বিপরমাণুক গ্যাসের জন্য গামা ইজ ইকুয়াল টু 1.41, বহুপরমাণুক গ্যাসের জন্য গামা ইজ ইকুয়াল টু 1.33। এই তিনটা মান আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এটা গামার একটা খুব গুরুত্ব। আসলে গামা কি কি কাজে ব্যয় হয়, গামার গুরুত্ব কি? এই যে CP/CP গ্যাসের আণবিক গঠন সম্পর্কে জানার জন্য গামার গুরুত্ব অপরিসীম। গ্যাসের গঠন সম্পর্কে জানার জন্য, আণবিক গঠন জানার জন্য গামার গুরুত্ব অপরিসীম। আর একটা হচ্ছে শব্দের বেগ নির্ণয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, শব্দের বেগ নির্ণয়ের ক্ষেত্রে বিজ্ঞানী ল্যাপ্লাস তার যে সংশোধন, তার যে শব্দের বেগ হিসাব করেছিলেন, বিজ্ঞানী নিউটন তার শব্দের বেগের জন্য যে মান হিসেব করেছিলেন সেটা ছিল সমুষ্ণ প্রক্রিয়া ধরে, আর সমুষ্ণ প্রক্রিয়ায় ধরে তার মান ছিল 280 মিটার পার সেকেন্ড। শব্দের বেগের মান, এটা শব্দের বেগ, এইটা 120 বছর ছিল এইভাবে। পরবর্তীতে বিজ্ঞানী ল্যাপ্লাস দেখাতে সক্ষম হলেন যে যেহেতু শব্দের মাধ্যমের ভিতর দিয়ে যখন চলে, মাধ্যমের কণাগুলো একবার এরকম সংকুচিত হয় আর একবার এরকম প্রসারিত হয়, আবার সংকুচিত হয়, প্রসারিত হয়। এই সংকোচন এবং প্রসারণের ক্ষেত্রে নিউটনের ধারণা ছিল যেহেতু এরা খুব কাছাকাছি, তাই এই সংকুচিত অংশগুলোতে যে তাপমাত্রা সৃষ্টি হয়, প্রসারিত অংশগুলো সেই তাপমাত্রাকে শোষণ করে নেয়, নিয়ে টোটালটা কিসে থাকে? একটা নির্দিষ্ট তাপমাত্রায় থাকে, অর্থাৎ সমুষ্ণ প্রক্রিয়ায় থাকে। কিন্তু এটা ছিল ভুল, এটা ছিল ত্রুটিযুক্ত। পরবর্তীতে বিজ্ঞানী ল্যাপ্লাস দেখাতে সক্ষম হলেন যে শব্দ যখন এর উপর দিয়ে পার হয়ে চলে যায় তখন হয়তোবা তারা সমুষ্ণ প্রক্রিয়ায় আসতে পারে, সমতাপমাত্রায় আসতে পারে, কিন্তু যখন শব্দ সঞ্চালিত হয় এর মধ্য দিয়ে, যে জায়গাটায় সংকুচিত হয় সেখানকার তাপমাত্রা কখনোই প্রসারিত অংশের তাপমাত্রার মধ্যে স্থানান্তরিত হয় না। তাহলে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এই কনসেপশনের ফলেই শব্দের বেগ তখন তিনি হিসাব করতে সক্ষম হলেন যে আসলে নিউটনের বেগ ছিল, শব্দের বেগ ছিল √P/ρ। এখানে P এর মান হচ্ছে 1 atm, P = 1 atm, আর রো হলো বায়ুর ঘনত্ব 1.293 kg/m³। এটা বসালে শব্দের বেগের মান পাওয়া যায় এইটা। কিন্তু ল্যাপ্লাস সেখানে দেখাতে সক্ষম হয়েছিলেন যে V = √P/ρ। এখানে গামার মান হচ্ছে 1.41। তাহলে এই মান হিসাব করে যেটা মান পাওয়া গেছিল 332 মিটার পার সেকেন্ড। এখানে P = 1 atm আর ρ = 1.293। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে শব্দের বেগের মান সঠিক রূপ পাওয়ার জন্য গামার গুরুত্ব কিন্তু অপরিসীম। তাহলে গামার যে দুইটা গুরুত্ব আমরা দেখছি, এক গ্যাসের আণবিক অবস্থান জানার জন্য, যদি গামার মান দেওয়া থাকে 1.67 আমরা বলবো এক পরমাণু গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আমরা যদি বলি যে গামার মান 1.41 তাহলে সেক্ষেত্রে বুঝবো আমরা এটা দ্বিপরমাণুক গ্যাস, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো। আর বহুপরমাণুক বা যৌগিক পরমাণুগুলোর ক্ষেত্রে, যৌগিক পদার্থের গ্যাসীয়গুলোর ক্ষেত্রে আমাদের গামার মান হচ্ছে 1.33। তাহলে এই গামার এই মানগুলো দেখেই আমরা বলতে পারবো যে এই গ্যাসীয় পদার্থগুলোর আণবিক গঠন কেমন। গ্যাসের গামার মান ব্যবহার করে আমরা শব্দের বেগের সঠিক মানটা পেয়েছি। তাহলে এই সবগুলো কারণ বিবেচনা করে বলা হয় যে গামার গুরুত্ব অপরিসীম। তো এই মোটামুটি আমাদের আলোচনা আজকের মতো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।